আজকের শুক্রবারের জুমাবারের সকালের অনুষ্ঠানটার নাম যদি দেওয়া যেত ঘ্যাচাং ফু, সেটা না দিয়ে প্রবীরদা নাম দিয়েছেন ঘ্যাচাং। যদিও যদিও এটার প্রথম পর্বটি গতকাল রাত্রে প্রবীরদা নিজে করে গেছেন, কিন্তু আমারটা একটু ভিন্ন ধরনের। বিষয়বস্তু খুব স্বচ্ছ, পরিষ্কার, ঝকঝকে। সেটা হচ্ছে যে সরকারি স্থানে, মানে সরকারি চাকুরিজীবী, সেটা স্কুলে হোক, সরকারি কর্মচারী হোক, পুলিশ হোক, যা যা আছে, তারা এবার থেকে আর টেলিভিশন বা টেলিভিশন সমতুল্য যারা, মানে মানে ধরুন ইউটিউব হতে পারে, তারপর রাস্তায় কাউকে পেল, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছু করতে পারবেন না। এখন এটা নিয়ে প্রশ্ন উঠেছে, যেটা ইন্টেলেকচুয়াল ক্লাস প্লাস তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, বিধায়কও বটে, তিনি প্রশ্ন তুলেছেন যে এটা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। দেখুন, ব্যক্তি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আর যদি নীতিগতভাবে আপনি আমাকে জিজ্ঞেস করেন, দুটো উত্তর হবে। নীতিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, সাংবাদিক হিসেবে আমি এটা মোটেই পক্ষপাতী নই। তার কারণটা আমি প্রথম অর্ধে বলবো, এবং আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, তাহলে আপনারা দেখবেন যে আমি এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার সাবধান করেছি যে এই ধরনের গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের মায়না দেয়, একবার পার্থ চট্টোপাধ্যায় বলেও ছিলেন, যার মায়না দেয় হচ্ছে গিয়ে সরকার, তারা সরকারকে গালাগাল করবে কেন? লজিকটা কি? আসবো, দুটোতেই আসবো, দুটো পার্টিই আসবো। এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে প্রাইভেট স্কুলগুলোতে আমরা তো দেখি যে টিচার্স যারা রয়েছে বা প্রাইভেট কলেজে, তারা কিন্তু ওই গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি, এত বিরাট বিরাট ছুটি কিন্তু তারা ভোগ করে না। কি হয় জানেন? তাদের ব্যাপারটা খুব ক্লিয়ার যে গরমের ছুটির সময় তারা ওই হাফ ইয়ারলি পরীক্ষাটা হয়ে যায়, তার সমস্ত খাতাপত্র স্কুলে বসে দেখে, বা অ্যানুয়াল পরীক্ষার ব্যাপার যেটা, সেটা শীতকালে, মানে সরকারি স্কুলের জায়গা থেকে বলছি বা বেসরকারি জায়গা থেকে বলছি, বেসরকারি স্কুলে কিন্তু তারা যখন যখন ছুটি পড়ে তখন স্কুলে এসে ডিউটিটা দেন। হ্যাঁ, তাদের রোববার ছুটি থাকে বা শনিবার ছুটি থাকে, সেটা যেমন থাকে তেমন থাকে, বা ২-৪ টে ছুটি থাকে। যেমন আমাদের সাধারণ প্রাইভেট সেক্টরে যারা চাকরি করি তাদের মতনই। এবার থেকে কিন্তু গভর্নমেন্ট টিচাররা নিয়মিত হবেন এরকম ধরনের একটি আভাস পাওয়া গেল। বাস্তব, তারা তো মঙ্গল গ্রহ থেকে আসেননি যে তারা ৩ মাস ছুটি খাবেন, প্রাইভেট টিউশন করবেন এবং বস্তা ভর্তি করে মায়না নিয়ে যাবেন। এরকম একটি কথা কিন্তু উঠেছিল। আমি শিক্ষকদের ছোট করি না। আমি মনে করি শিক্ষকরা শ্রদ্ধেয়। কিন্তু এরকম ধরনের কথা প্রাইভেট সেক্টরের টিচাররা বলতেন যে এরা প্রচুর মায়না পায়, প্রচুর কিছু করে, সেরকম সার্ভিস দেয় কি? কিছু তো সংকট রয়েছেই। তো তাদের এবার থেকে কিন্তু নিয়মিত স্কুলে আসতে হবে, এবং সরকারি কর্মচারীদের জন্য তো ইতিমধ্যেই টাইম শিডিউল করা রয়েছে। এটাও কিন্তু প্রশ্নাতীতভাবে প্রশংসনীয়। কিন্তু যেটা ঘটনা, যে আপনি কারোর মুখ বন্ধ করতে পারেন না, বা প্রেস মিট করার ব্যাপারে যেটা নরেন্দ্র মোদীর মধ্যে অনীহা আজ ১২ বছরে, সেটাই বা কেমনতর ব্যাপার, এই নিয়ে নানান রকম প্রশ্ন আছে। বলবো, এবং সেইটা বলার জন্যই কিন্তু আজকে প্রশ্নের পাঞ্চে ঘ্যাচাং। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের অনুষ্ঠান ঘ্যাচাং। তার একটা মোটামুটি মুখবন্ধ আমরা করলাম। দেখুন, ডেমোক্রেসি বা গণতন্ত্রের জায়গা থেকে কারোর মুখের মধ্যে আপনি কুলুপ আটতে পারেন না। তার কারণটা হচ্ছে যে আজকেও ভারতবর্ষ কিন্তু মানুষের ভোট, যেটা আসল ব্যাপার, যদিও পশ্চিমবঙ্গে ৩৩ লক্ষ ভোট পড়েনি, কিন্তু মানুষ যে ভোটটা দেয় তার দিয়ে কিন্তু একটা সরকার যদি গঠিত হয়, তাহলে তার কি আর কোনো ভূমিকা নেই? তার যদি ভালো না লাগে সে বলতে পারবে না? এবং গতকালই আমি দেখছিলাম যে শ্রমিক ভট্টাচার্য একটি চমৎকার ইন্টারভিউতে বলছিলেন যে মূলো খাবার ইচ্ছে সে মূলো খাবে, যার গরু খাবার ইচ্ছে সে গরু খাবে। এতে বাধা দেওয়ার কি আছে? এখন মুশকিলটা হচ্ছে কি, কোনটা শ্রমিক ভট্টাচার্যের কথা ধরবো আর কোনটা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ধরবো, সেটা নিয়ে আমরাও খানিকটা কনফিউজ। কারণ শ্রমিক ভট্টাচার্য তো এটাও বলেছিলেন যে কাউকে দলে নেওয়া হবে না এবং কেউ হুজ্জুতি করবে না। এখনো পর্যন্ত যে গন্ডগোলগুলো হয়েছে সেগুলো সব প্রাক্তন তৃণমূল এবং হঠাৎ করে গজিয়ে ওঠা ১২টার পর
বিজেপি হয়ে যাওয়া করেছে। এবং এটা যে মিথ্যা কথা বলেছেন এমন না। গতকালই আমি উত্তর দমদমে, যেখানে তপন শিকদারের ভাইপো দাঁড়িয়েছিলেন, সেখানে দেখলাম যে শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটি তৃণমূলের অফিস 15 নম্বর ওয়ার্ড না 14 নম্বর ওয়ার্ডে ভাঙা হচ্ছে। এবং যারা ভাঙছেন তাদের অনেককেই কিন্তু একসময় তৃণমূলে দেখা গিয়েছিল। তো এগুলোর দিকে তো নজর দিতে হবে। একদিকে মুখে বলবেন যে না কোনো হুজ্জুতি হবে না, আরেকদিকে অফিস ভাঙচুর হবে। এটা অত্যন্ত নিন্দনীয়। এবং সৌরভ শিকদার কিন্তু এটা বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে বলেছিলেন যে এরকম ধরনের হুজ্জুতি চলবে না, কিন্তু হুজ্জুতি চলছে। দুরকম কথা। এটা কিন্তু একেবারে স্টার্টিং পয়েন্টে মানুষের মধ্যে একটা ভুল বার্তা দেওয়া জায়গা তৈরি হয়। কিন্তু যেটা বলা হচ্ছে যে গণতন্ত্রের জায়গা থেকে আপনি কি প্রতিবাদ করতে পারবেন না? প্রথমে গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে বলা হলো, তারপরে সাধারণ মানুষকে বলা হবে, তারপরে ফেসবুক, টুইটার বা বিভিন্ন জায়গায় বলা হবে যে করলেই হাজতে ঢুকিয়ে দেওয়া হবে। যেটা গর্গ চ্যাটার্জিকে দেখা গেল যে ফেসবুকে কি লিখেছিলেন তার জন্য সে হাজতে। তো সেগুলো তো কোনোটাই গণতন্ত্রের লক্ষণ নয়। এটা তো ব্রিটিশ পিরিয়ড নয় যে ব্রিটিশরা আগে প্রতিবাদ করলেই ঢুকিয়ে দিত। যুগান্তরের পত্রিকাতে যারা চাকরি করতো তারা অনেকেই জেল খেটেছে। বরুণ সেনগুপ্ত ইন্দিরা গান্ধীর আমলে জেল খেটেছেন। তখন তো জরুরি অবস্থা চলছে। তা গৌরকিশোর ঘোষ জেল খেটেছেন। তো সেটা নিশ্চয়ই খুব স্বাভাবিক নয়। এবং পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু ধৈর্য কম, বলতেই হবে। তার কারণটা হচ্ছে তারা কিন্তু ৩৪ বছরের বাম শাসন দেখেছে এবং তাদেরকে সরিয়ে দিয়েছিল। ১৫ বছরের তৃণমূল শাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় চোখের মণি, অগ্নিকন্যা ইত্যাদি হওয়া সত্ত্বেও তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং মানুষের পেশেন্সটা কমে আসছে। এবং এখন এই যে ককরোচ জনতা পার্টি যেটা তৈরি হয়েছে ওই আরশোলা দিয়ে, সেটা কিন্তু 10 মিলিয়ন না 15 মিলিয়ন তার মানে ফলোয়ার্স হয়ে গেছে। জানি না কালকে হয়তো থাকবে কি থাকবে না। কিন্তু এটার দিকে কিন্তু মারাত্মক। এবং এরা কিন্তু মূলত সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরবে। এবং এরা কিন্তু জেনজি মানে ইয়াং জেনারেশন। সুতরাং এই ইয়াং জেনারেশন কিন্তু 2029 ভোট দেবে, 2031 ভোট দেবে। সুতরাং এখন আমি দীর্ঘসূত্রী একবার এসে গদিতে বসলাম আর কে আমাকে নড়াবে গোছের ব্যাপার করলে চলবে না। নিয়মিত ভালো কাজ করতে হবে। ভালো কাজ কি হয়নি? হয়েছে নিশ্চয়ই। নতুন গভর্নমেন্ট এসে যে স্টেপ গুলো নিয়েছে তার অনেকগুলোই আমাদের ভালো লেগেছে। কিন্তু এই যে ঘটনাটা যেটা ঘটলো, যে কেউ কথা বলো না, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন। কিন্তু ইন্দিরা গান্ধী করেছিলেন 75 এ। আপনাদেরকে বলি যে জওহরলাল নেহরুর মতন ডেমোক্রেটিক ক্যারেক্টার মানে গণতন্ত্র প্রেমী লোক ভারতবর্ষের এরকম ধরনের গণতন্ত্র প্রেমী আজ অব্দি কেউ আসেনি। যত প্রধানমন্ত্রী এসছেন, জওহরলাল নেহরু উচ্চশিক্ষিত ছিলেন। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেছেন। জীবনের ৮ বছর জেলে কাটিয়েছেন, ব্রিটিশের জেলে। এবং তিনি যখন প্রধানমন্ত্রী হন তাকে ফেস করতে হয়েছে নানান কথা লোকসভাতে, যেমন তিনি সেগুলো শুনেছেন। তিনি একসময় অটল বিহারী বাজপেয়ীকে ডেকে বলেছেন, চমৎকার বলেছো তুমি। অটল বিহারী বাজপেয়ী তুলোধনা করেছিলেন নেহরুকে। এবং তিনি নিয়মিত প্রেস মিট করতেন এবং প্রেসের লোকের মুখ আটকাবার চেষ্টাও করেন। এবং সরকারি চাকরি যারা করতেন তারাও কিন্তু নেহরুর সমালোচনা অনেক সময় করেছেন এবং সেগুলো কিন্তু নেহরু মেনে নিয়েছেন শেষ দিন অবধি। এবং নেহরুর যদি ডিক্টেটরশিপের কোন রকম বিন্দুমাত্র ব্যাপার স্যাপার থাকতো তাহলে 62 তে চীনের আক্রমণটা হতো না। তার অনেক আগে কিন্তু তিনি অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারতেন। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রী পারতপক্ষে এমন কিছু প্রেস মিডিয়া ঘনিষ্ঠ ছিলেন না। এবং তার পরবর্তী অধ্যায় ইন্দিরা গান্ধী কিন্তু সুইট অ্যান্ড সফট মিডিয়া ডার্লিং ছিলেন তো বটেই। কিন্তু ওই জরুরি অবস্থার পর তিনি একেবারে পুরো খোলনলচে পাল্টে দিলেন এবং এখন যেটাকে গদি মিডিয়া বলা হয় তখন ওই গদি মিডিয়াই ছিল। এখন যেমন যাহা বলিব তাহাই করিবে গোছের গোপনে বলা হয়, তখন প্রকাশ্যেই বলা হয়েছে। একই ব্যাপার, এদিক আর এদিক। কিন্তু দিন পাল্টেছে, যুগ পাল্টেছে। একটা জিনিস মনে রাখবেন, যে ডিক্টেটর হিসাবে যে কজনের নাম উঠে এসছে আজ অব্দি পৃথিবীতে, তার মধ্যে তো আমরা সবসময় হিটলারের নাম বলি। শুনলে চমকে যাবেন। হিটলার চাইতেন যে তার এই ডিক্টেটরশিপের সমস্ত ব্যাপার স্যাপারগুলো তাদের পত্রপত্রিকা, বিশেষ করে ব্রিটিশ মিডিয়া যাতে সেগুলো ছাপায়। তখন তো আর টেলিভিশন ছিল না, তারা যেন ছাপায় খবরের কাগজে। কেন বলতেন জানেন তো? যে তিনি যে একটা হিংস্র মানুষ, ডেঞ্জারাস মানুষ, সেটা যেন প্রকাশ পায়। এবং তিনি প্রেস মিডিয়া ফেস করতেন, যেটা কমপ্লিটলি স্টালিন আসার পর পুরোপুরি মুখে কুলু পেটে দেওয়া হলো। স্টালিনও ফ্যাসিবাদী চরিত্র ছিলেন। কমিউনিস্ট হলেই যে সে একেবারে সাংঘাতিক ভালোবাসার মানুষ তা তো না। এবং তিনি যখন লেনিনের একটা শেষ দিক, একটা কনফারেন্স হচ্ছে, সেখানে তিনি
আরেক কমরেড মায়াকোভস্কিকে এত অপমান করলেন যে তিনি সেখান থেকে উঠে চলে যান। এবং তারপরে স্টালিনের আমলে যে কত হাজার কমরেডকে খুন করা হয়েছে বিরোধিতা করার জন্য, প্রতিবাদ করার জন্য, আপনারা কল্পনা করতে পারবেন না। এবং মানে ট্রটস্কি ছিলেন লেনিনের এক সাকরে, তিনি পালিয়ে চলে গিয়েছিলেন আমেরিকা এবং সেখান থেকে তিনি চলে যান মেক্সিকোতে, এবং মেক্সিকোতে স্টালিন লোক পাঠিয়ে তাকে গুম গুম করেছিল। মাও সেতুংয়ের আমলে তো আপনারা দেখেছেন ছাত্র যুবরা যখন আন্দোলন করেছেন, তারপরে মাও সেতুংয়ের পরে, মাও সেতুংয়ের আমলে তো কথাই বলতে পারতো না কেউ। ছাত্র যুবরা যে আন্দোলন করে যে তিয়ানামেন স্কোয়াডে গুলি করে মারা হয়েছে, তো দ্যাট ইজ নট ডেমোক্রেসি। মানুষ তার কথা বলতে পারবে না কেন? তো কথা বলতে দিতে হবে এবং কথা শুনতেও হবে। আপনি একতরফা বলে যাবেন, অথচ ভোটের সময় ভোট চাইবেন যে আপনার জন্য আপনি আমার মাই বাপ। এবং মেজাজ খারাপ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিধান রায় খুব যে একটা মিডিয়ার সঙ্গে মিশতেন এমন নয়, কিন্তু প্রশ্ন তখন তো অত প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতেন। প্রফুল্ল সেন খুব মজাদার লোক ছিলেন, তিনি টেবিল বাজিয়ে বাজিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতেন এবং তাকে কেউ গালিগালাজ করলে তিনি খুব রিল্যাক্স মুডে সেটা শুনতেন। অজয় মুখার্জি আরো প্রোগ্রেসিভ ছিলেন, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলতেও ভালোবাসতেন এবং তিনি মিডিয়াকে খোলাখুলি বলেছিলেন যে কমিউনিস্টরা খুব বেশি বাড়াবাড়ি করলে আমি এই ইউনিটের মধ্যে নেই। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে কিন্তু ঘুরতে শুরু করে, মিডিয়াও ভয় পেত এবং তারপরে তো জরুরি অবস্থা হয়েছিল, যাই হতো তখন রাইটার্স বিল্ডিং থেকে পাস করানো হতো, তবে খবরের কাগজ বেরোতো। জ্যোতিবাবু মিডিয়াকে পাত্তাই দিতেন না, মানুষ বলেই গণ্য করতেন না। যদি মনে হয় কোনো একটা সময় দুটো চারটে কথা বলে চলে যেতেন, মানে জ্যোতিবাবু মানে মানুষ বলেই গণ্য করতেন না মিডিয়াকে। বুদ্ধবাবু খুব সফট ছিলেন ঠিকই, কিন্তু বুদ্ধবাবু কখনো সখনো খুব মেজাজ গরম করতেন এবং তখনই তার ভেতর থেকে কিন্তু কমিউনিস্ট সুলভ নয়, স্টালিন সুলভ ব্যাপারটা বেরিয়ে আসতো। আপনাদের হয়তো স্মরণে আছে একবার তাকে রাইটার্স বিল্ডিং এ প্রশ্ন করা হয়েছিল, কি একটি তার খুব পছন্দের প্রশ্ন হয়নি বলে, কোন চ্যানেল, কোন কাগজ থেকে এসেছেন, কোন কাগজ থেকে, বর্তমান থেকে ছিলেন, বর্তমান পেপারে। তারপর তিনি বলেছেন কি বলছেন, আমরা 235 ওরা 30। তো সেই ঔদ্ধত্য কিন্তু বুদ্ধবাবু দেখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় টেম্পার লুজ করেছেন অনেক সময়, আপনারা মিডিয়া এই করছেন, এই তো সেদিনও বলেছে। কিন্তু এখন কথাটা হচ্ছে যে নতুন সরকারের কাছ থেকে তো লোকে সবগুলো ভালো ভালো চাইবে। সেখানে যদি বলা হয় যে সরকারি কর্মচারী তুমি কিছু বলতে পারবে না, তোমার মুখে কুলু পেটে দেওয়া হলো, তাহলে ব্যাপারটা কেমন হবে সেটা মিডিয়া মহল বা ইন্টেলেকচুয়াল ক্লাস কিন্তু ভালোভাবে নেয়নি। এবং কলকাতা শহরের প্রপার ক্যালকাটায় যারা ভোট দিয়েছে বিজেপিকে ঢেলে, তাদের কাছে কিন্তু এটা ধাক্কা, এটুকু আমি বলতে পারি। কিন্তু তার উল্টো দিকের লজিকটা আমি বলবো, কিন্তু তার আগে দেখে নেব যে এটা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন। যদি এক ঝলক দেখে নিতে পারি, তাহলে দ্বিতীয় ভাগে এসে যে কেন আমার ভালো লেগেছে সেটা আমি বলবো এই বিষয়টা নিয়ে, সেটা দ্বিতীয় ভাগে। কিন্তু তার আগে কুণাল বাবুর বক্তব্যটা শুনবো, দেখবো। শৃঙ্খলা রক্ষার নামে মৌলিক অধিকার কার্যত লঙ্ঘন করে গণতন্ত্রের কণ্ঠরোধ নতুন রাজ্য সরকার শুরু করে দিল। যে সার্কুলারটি সরকারি কর্মীদের জন্য, সেই সার্কুলার এক কথায় কণ্ঠরোধ। আমরা নিশ্চয়ই শৃঙ্খলা রাখার চেষ্টা সমর্থন করি, আমরা নিশ্চয়ই সরকারি কর্মীদের যে বেসিক ডিসিপ্লিন থাকবে আমরা সমর্থন করি, কিন্তু আমাদের গণতান্ত্রিক পরিবেশে সরকারি কর্মী মানেই কণ্ঠরোধ হবে এবং সরকারি কর্মী মানেই তারা শুধু সরকারেরই কাজ করবে, তাদের নিজস্বতা হারিয়ে কোনো মূল্যায়ন, কোনো পর্যবেক্ষণ, ব্যক্তির কোনো মতামত প্রকাশ করতে পারবে না। এ ধরনের কোনো আইন কড়াভাবে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা মনে করি যে গণতান্ত্রিক কাঠামোয় গণতান্ত্রিক পরিবেশ থাকা উচিত। আপনারা জানেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল, সরকারি কর্মীরা কি করেননি, প্রকাশ্য সমালোচনা, আন্দোলন, এক একজন সরকারি কর্মীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের
ছবি বিকৃত করে নানা ধরনের স্লোগান, রাজ্য সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে যে যা পেরেছেন বলেছেন, যেখানে পেরেছেন ধর্ণা করেছেন। আমরা শুনলাম। এবারে কুণাল বাবুকে সমর্থনের ব্যাপার নেই, কারণ কুণাল বাবু নিজেও সাংবাদিক চরিত্রগত দিক থেকে। তো কাজে এই যে সার্কুলারটি এসছে সেটা তিনি দেখাচ্ছেন। তো আমি নীতিগতভাবে সাংবাদিক হিসাবে কিন্তু এটা সমর্থন করতে পারি না। এই যে ভদ্রলোকের চেহারা দেখছেন, রাহুল গান্ধী এবং নতুন যিনি এসছেন বিজয়, তারা এসে রাহুল গান্ধী এবং বিজয় তারা দুজনে এই একটা কথা বলে রাখা ভালো যে রাহুল গান্ধী ডিএমকে দেরকে সমর্থন করতেন, কিন্তু ডিএমকে থেকে তাদের কোনো মন্ত্রী না হয়নি। এই বিজয় নতুন যে দল টিভিকে, তিনি কিন্তু সরাসরি একেবারেই রাহুল গান্ধীর দলকে মন্ত্রিত্ব দিয়েছেন। রাহুল কিন্তু জেনুইনলি ভেরি প্রেজেন্টেবল এবং প্রেস মিডিয়া ফেস করতে পারেন। এই দেখুন দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার 59 বছর বাদে, 59 ইয়ার্স বাদে কিন্তু তামিলনাড়ুতে কংগ্রেসের মন্ত্রী দেখা যাবে। সেটাই বা ডিএমকে এতদিন করেনি কেন? এবং এরা দুজন যৌথভাবে বলেছে যে আমরা ক্ষমতায় এসছি, আমরা পুরোপুরি ডেমোক্রেসি ছেড়ে দিচ্ছি, যারা বিরোধী তারা কিন্তু আমাদের বিরুদ্ধে বলবে, যেটা শুভেন্দুও বলেছে। এবং সরকারি কর্মচারীদেরও কিন্তু বলা হয়েছে যে আপনারা ইউনিয়ন করে বা আন্দোলন করার থেকে আমাদের কাছে জানো, যদিও চেন্নাইতে অত ইউনিয়ন নেই, ওয়ার্ক কালচার টেরিফিক ভালো। তো ঠিক উল্টো কথাগুলো কিন্তু বিজয় বলেছে এবং রাহুল তার পাশে ছিল। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হলো? এটা তো আমি মানে বিপক্ষে বললাম, মানে অর্থাৎ যে বিষয়টি নিন্দনীয়, যে সরকারি কর্মচারী যে হোক তার মুখ তো বন্ধ করতে পারে না। এরপরে বলবে যে এই প্রসঙ্গুপ্ত তুমিও মুখ বন্ধ করো। কিন্তু কোথাও আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে এটা নিয়ে, কিছু মনে করবেন না। দীর্ঘদিনের আমার কিছু জমা ক্ষোভ রয়েছে। আমার যেন মনে হলো জম্পেস দিয়েছে তো ঘ্যাচাং, বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। ইন্টারেস্টিং পয়েন্টটা কিন্তু দ্বিতীয় ভাগে বলবো একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। এইবারে সরকারি কর্মচারীদের মুখে কুলুপ এটে ব্যক্তি প্রসঙ্গুপ্ত হিসেবে কোথায় খুশি আপনাদেরকে বলি। দেখুন, চিরকালই আমরা যারা বেসরকারি জায়গায় চাকরি করেছি তারা খুব খ্যাতি সম্পন্ন হলে প্রচুর মায়না পেয়েছে, কিন্তু খাটতেও হয়েছে। লোকের মায়নাটা বাড়ে কখন? তার পরিশ্রম দেখে। এটি প্রাইভেট সেক্টরের নিয়ম, এটা সারা বিশ্বের নিয়ম। আর বাংলা তথা পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তও বটে, এখানে একবার সরকারি চাকরি পাওয়া মানে হচ্ছে গিয়ে মোটা মায়না, এবং রিটায়ার করার পর পেনশন। তিনি যদি মরে যান বা মারা যান তাহলে তার স্ত্রী পাবে হাফ পেনশন। বিরাট পয়সা। তো আমার শাশুড়ি, আমার শ্বশুরমশাই সরকারি কর্মচারী ছিল, আমার শাশুড়ি বোধহয় 27,000 টাকা না 28,000 টাকা পাচ্ছে। ভাবুন কারবার। তো এত সুবিধা হবে কেন? প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে পেনশন ব্যাপারটাই নেই। তো কাজ করতে হবে, কাজ করার কথা বলা হয়েছে, ফাঁকি ঝুঁকি চলবে না। কিন্তু কাজ বা ওয়ার্ক কালচারটি নষ্ট করে দিয়ে গেছে বামেরা। এই যে যারা আজকে সরকারি কর্মচারী বা বিএলও টিএলও হয়েছে, তাদের তো অনেকেই যথেষ্ট সাহায্য করেছে। এবার পশ্চিমবঙ্গ থেকে মমতাকে সরানোর পেছনে বিএলও হিসাবে কাজ করে, এরা কাদের লোক? এই যে কর্মচারী আজকেও যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে কাজ করে, তাদের 85% হচ্ছে গিয়ে সিপিএম এর লোক। 85% ইফ নট মোর।
তো এরা ঢুকেছিল কি করে? ঢুকেছিল তখন ওই কাগজ নিয়ে একটা পরীক্ষা টরীক্ষা দিত বটে, আই ওয়াশ কেস। সেগুলো তো কোনোদিন সিবিআই ফিবিআই হবে না, কোনোদিনই হবে না। তো অনিলায়ন বলা হতো। অনিল বিশ্বাস হয় চাকরি দিয়েছেন। দেখুন যত কমরেড রয়েছে যারা হোল টাইমার, তাদের স্ত্রী বলুন, পরিবারের কেউ বলুন, যথেষ্ট ভালো সরকারি চাকরি করছে, যথেষ্ট ভালো স্যালারি, লম্বা লম্বা সিগারেট পায় কোত্থেকে? আচ্ছা, এরা প্রত্যেকে গাড়ি মেনটেন করছেন কি করে? দীপশিতা টিপশিতা ঠিক আছে, এরা গাড়ি মেনটেন করছেন কি করে? মীনাক্ষী মুখার্জি গাড়ি মেনটেন করছেন কি করে? ড্রাইভারও তো তার একটা আছে। কে দিচ্ছে টাকা? কোথা থেকে তো দিচ্ছে? বলবে না পার্টি দিচ্ছে। আরে পার্টির কাছে টাকা নেই, আজকে ১২ বছর ধরে ক্ষমতায় নেই, তারা সব মেনটেন করছে। তো সুতরাং কোনো না কোনো সোর্স অফ ইনকাম তো আছে। কেউ না কেউ তার বাড়িতে সরকারি কাজ পেয়েছে। তো এই যে ব্যাপারটা, এটা কি ভালো ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে, "না আমি এই দেখে নেবো, সেগুলো কিচ্ছু করেনি।" দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি প্রাইভেট সেক্টরে কাজ করি। আমার নীতিগতভাবে কি? যে আমি আমার কোম্পানিকে কতটা সার্ভিস দিতে পারছি, যেটা আমি মনে করি। মানে আমি আজ আ জীবনে ৪০ বছর ৪৫ বছর চাকরি করেছি। ৪০ বছর। ৪০ বছর চাকরি করেছি, তার মধ্যে যেখানে যখন চাকরি করেছি এটা বিশ্বাস করতে শিখেছি যে আমাকেও কিছু দিতে হবে, তবে আমার উন্নতি হবে। আজকে আমি ২৭-২৮ বছর সিটিবিএন এ রয়েছি। তো আমাকে শুধু মাস গেলে মায়না দেবে এত বৃদ্ধ একটা লোককে, আমি তাদেরকে কিছু দেব না, এই ভাবনাটা যদি আমার মধ্যে আসে তাহলে আমি গাদ্দার। আচ্ছা, আমি কি আমার মালিককে গালিগালাজ করতে পারি? দেখুন, ১ম কথা হচ্ছে আমার মালিক যথেষ্ট ভালো লোক। তাকে গালিগালাজ করার অন্য কোম্পানি, ধরুন এক্স কোম্পানি। তিনি তার মালিককে গালাগাল করলেন, তারপরে চাকরি থাকবে? তাহলে সরকারি কর্মচারীদের মালিক কে? সরকার, যারা গভর্নমেন্ট চালাচ্ছে। যেটা কুণাল বলছিলেন, এই যে নির্যাতিতার মা জিতে এলেন, মানলাম তিনি জিতে এসছেন, পাবলিক ভোট পেয়েছেন। মানে একতোড়ে ভোট এসছে, তিনিও জিতেছেন। আলাদা লজিক কিছু নেই। তো এই যে সরকারি কর্মচারী বা এই যে ডাক্তার যারা ছিলেন, নির্যাতিত মারা গেছেন, তার কেস কামারি হচ্ছে, ওপেন হোক, আমরা চাই যে আরো লোক জেলে ঢুকুক। তো তার সঙ্গে, সঙ্গে এটা প্রশ্ন যে ওই সময় যে ডজন, ডজন ডাক্তাররা মেডিকেল কলেজ বলুন, আরজিকর বলুন, তারা কাজকর্ম ছেড়ে দিয়ে তারা যে আন্দোলন করেছে, তাতে কত অসুস্থ লোক আরো অসুস্থ হয়েছে এবং কতজন মারা গেছে, তার বিচারটা কে করবে? তার বিচার কে করবে? তিনি তো মায়না, মোটা মায়না পাচ্ছেন, লাখ টাকার উপর মায়না পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। তারপরে আন্দোলন করছেন তার নিজের কাজটা ছেড়ে। বিশেষ করে ডাক্তার হয়ে তিনি এই অসভ্যতামিগুলো করেছেন কি করে? তার বিচার তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু করেননি। জানি না শুভেন্দু অধিকারী কিছু করবেন কিনা। কিন্তু দেখা উচিত। তো সেই দায়িত্ব তারা পালন করেননি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সরকারে কাজ করে সরকারকে খিস্তি করব। আর প্রাইভেট সেক্টরে কাজ করলে প্রাইভেট সেক্টরের মালিককে খিস্তি করলে ঘাড় ধরে বের করে দেবে। আর সরকারি অফিসে চাকরি করে সরকারের সমালোচনা করব, আন্দোলন করব। আর সরকার চুপ করে থাকবে। কেন? ভাই, তুমি আমার কাছ থেকে মোটা মায়না নিচ্ছ। তারপর ডিএ অ্যালাউন্স এর জন্য রাস্তায় বসে। ডিএটা কি? দয়া। সরকার দিতে বাধ্য নয়। এই চালু হয়ে রয়েছে, চালু হয়েছে। এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। এবং কেন্দ্র স্তর থেকে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ এরা যা মায়না পায় তার ধারে কাছে প্রাইভেট সেক্টরের কেউ মায়না পায় না। তো তারা সরকারি মায়না ভোগ করবেন, উপভোগ করবেন। স্কুলের টিচারদের মধ্যে অনেকেই আছেন যারা স্কুলে অর্ধেক সময় আসেন না, ফাঁকিঝুঁকি মারেন। মাঝখান থেকে প্রাইভেট মানে গভর্নমেন্ট স্কুলের কথা বলছি। এবং তারা এই যে বহু স্কুলে তো টিচার আছে বা ক্লাস নেই বা ছাত্র আছে, টিচার আসে না। তারা প্রাইভেট টিউশন করছে বসে, বসে। একদিকে তারা ৪৫ থেকে ৫০,০০০ টাকা সেলারি নিচ্ছে। তারপর প্রাইভেট টিউশন করে আরো ৫০,০০০ টাকা রোজগার করছে। কেন হবে? তাদের দায়িত্ব নেই। ডাক্তাররা সকালবেলা মেডিকেল কলেজগুলোতে এসে তারপর কোথায় চলে যাচ্ছে। পরে জানা যাচ্ছে তারা প্রাইভেট নার্সিং হোমে কাজ করছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, ব্যবস্থা নেননি। বর্তমান সরকার, শুভেন্দু সরকার যদি সেটার ব্যবস্থা নিতে পারেন, নিশ্চয়ই কৃতিত্বের। আমি তো সাপোর্ট করছি। ব্যক্তি আমি, পলিটিক্যাল জায়গায় নয়। তো আমি একটা থিওরি বুঝি। আমি তোমাকে খাওয়াবো, দাওয়াবো, কাজ না করলেও মায়না দেব, পেনশন পাবে, ভবিষ্যতে তোমার বউয়ের কিছু একটা তৈরি করে দেবো। এই যে অনিলায়নের কারবার মমতায়নের চলেছিল, সেটা শুভেন্দু আয়নেও যদি চলে তাহলে তো একই ব্যাপার হলো। সুতরাং এদের একটু টাইট দেওয়া দরকার, উচিত। তারা সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কোনো টিভি মিডিয়াতে মুখ দেখাতে পারবে না। কোথাও কিছু বলতে পারবে না। কেন বলবে?
এই যে আপনারা দেখেন বিভিন্ন বড় বড় চ্যানেল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চ্যানেলে বসে সরকারি প্রফেসররা দুপুরবেলা তাদেরকে ফোনে ধরাচ্ছে, হ্যাঁ আমরা না এখন সঙ্গে সঙ্গে পেয়ে গেছি অধ্যাপক অমুককে। দুপুরবেলা তোমার তো কলেজে পড়ানোর কথা, তুমি ফোনও দিচ্ছে কি করে? হ্যাঁ বলুন কি হয়েছে? না মমতা বন্দ্যোপাধ্যায় না এই বলেছেন। না ওনার মাথা খারাপ হয়ে গেছে। দুপুরবেলা তার ক্লাস নেওয়ার কথা, সে ফোনও দিচ্ছে বসে বসে। এগুলো কি সহ্য করা যায়? তারপরে সন্ধে হলেই আসর জমিয়ে বসছে বিভিন্ন চ্যানেলে চ্যানেলে। প্রাক্তন পুলিশ কর্তা। আচ্ছা প্রাক্তন বলে কি সে পেনশন পায় না? আমি জানি না যে বর্তমান সরকার শুধুমাত্র বর্তমান কর্মচারীদের বলেছেন নাকি যারা পেনশনভোগী তাদেরকেও বলেছেন। যদি না বলে থাকেন তাহলে পেনশনভোগীদের ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হোক। তারা বলবেন যে বুদ্ধবাবুর আমলটা খুব ভালো গেছে, মমতার আমলটা খুব খারাপ গেছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এদেরকে যদি অ্যালাউ করা হয় প্রাক্তনীদের, তাহলে বলবে যে বুদ্ধবাবুর আমলটা ভালো ছিল, মমতার আমলটা ভালো, শুভেন্দুর আমলটা খুব খারাপ। এরা এই জিনিস টিভিতে মুখ দেখাতে ভালোবাসে। এরকম মশলা আপনার দলেও আছে, চিন্তার কিছু নেই। মুখ খুললাম না আজকে, কারণ এখন এটা মানে কি বলা যায়, মানে সুন্দর মুহূর্ত যাচ্ছে, সমালোচনার জায়গা এখনো আসেনি। এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং টিভিতে মুখ দেখাবো আর সরকার আমাকে মায়না দেবে, আমি কলেজের প্রফেসর, তারপরে আমাকে চ্যানেল থেকে টুক করে খাম ঢুকিয়ে দেবে পকেটে। সবার খবর জানি, চক্রবর্তী বাবু থেকে শুরু করে সবার বিরাট পয়সা পায়। তারপরে মাল খাওয়া, 5 স্টার হোটেলে যাওয়া, এগুলো তো আছেই। এগুলো বন্ধ হোক। আমরা খাটবো 10 ঘন্টা 12 ঘন্টা, কোম্পানিকে ভালোবাসি বলে খাটি। আর এরা জীবনে কোনোদিন তার নিজের স্কুল কলেজকে ভালোবাসেনি, এরা টিভিকে ভালোবাসে। তো সুতরাং এদের যে ঘ্যাচাংটা হয়েছে না, একদম পরিশেষে বলি যে এই ঘ্যাচাংয়ের জায়গাটা আমি দারুণ খুশি। কে কি মনে করলেন আই ডোন্ট কেয়ার, বাট দিস ইজ মাই মাইন্ড। থ্যাংক ইউ। এই কাজটা মমতাই করতে পারতেন, করেননি। শেষ করছি, সন্ধ্যেবেলা আবার প্রবীর বিশ্বাস। নমস্কার, আদাব।